দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় বিক্ষোভে উত্তাল সারা দেশ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এখন পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে তার প্রত্যেকটার বিচার না হওয়া পর্যন্ত আমরা সমস্ত ক্লাস পরীক্ষা সমস্ত কিছু বর্জন করছি। গতকাল রাত থেকে যে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যেই যেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়। শিশু ধর্ষণে জড়িতদের ছাড় নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা তদন্তের নির্দেশ, ছবি অপসারণের নির্দেশ হাইকোর্টের। পড়ে থাকা নষ্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 3 হাসপাতালের আইসিইউ যুক্ত অ্যাম্বুলেন্স, চালক না পাওয়ায় দোহাই কর্তৃপক্ষের, বিপাকে রোগী। এবং শরীয়তপুরের কোটাপাড়া সেতুতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, নেই বিকল্প। নতুন সেতুতে দুর্ভোগ কমার আশ্বাস সড়ক বিভাগের। দেখছিলেন শিরোনাম, দেশ জনপদ সংবাদ শিরোনামে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে বিস্তারিত। ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় বিক্ষোভ প্রতিবাদে মুখর সারা দেশ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন করছেন ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে ৪র্থ দিনের মতো কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। এ সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। দেশজুড়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল 11:30টায় প্যারিস রোডে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে নানা স্লোগান দেন তারা। কোন যদি কিন্তু ছাড়া বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আসিয়া ধর্ষকদের বিচার কার্য নিশ্চিত দেখতে চাই। ধর্ষকের শাস্তি মৃত্যু, এমন শাস্তি দেওয়া যাতে ধর্ষণ করার আর কোনো সাহস না পায়। বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগ থেকে বের হয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। এখন পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে তার প্রত্যেকটার বিচার না হওয়া পর্যন্ত আমরা সমস্ত ক্লাস পরীক্ষা সমস্ত কিছু বর্জন করছি। আসিয়ার সাথে যেটা হয়েছে এটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব? যদি তাই না হয় তার প্রতি এত লেনিয়েন্ট হওয়ার কি কারণ? বাংলাদেশে এত কোটি মানুষ, 3টা মানুষ যদি মরেও যায় তাদেরকে যদি ফাঁসিও দেওয়া হয় খুব কি ক্ষতি হবে? ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আপনারা যদি এটাকে ট্রেন্ড হিসেবে না নিয়ে যেখানে যখনই ধর্ষণ হবে তখনই সেটাকে রিপোর্ট করার মাধ্যমে যদি এই আলোড়নটা সৃষ্টি করেন, আমরা ছাত্র সমাজ কিন্তু বাংলাদেশে এখনো জেগে আছি, আমরা কিন্তু মরে যাই নাই, আমরা কিন্তু রাস্তায় তখনও নামবো, প্রতিটা ধর্ষণের জন্য নামবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শুরু হয়েছে আন্দোলন। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এই প্রতিবাদের উদ্দেশ্য এটাই, আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি এবং ধর্ষকদের জনসমক্ষে এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করা হোক। কিন্তু আসলে আমরা এমন একটা রাষ্ট্রে থাকি যে রাষ্ট্রে আসলে আমূলের পর আমূল চেঞ্জ হয়, কিন্তু কখনো নারীর সেফটিটা আসে না। স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদ থেকে সে ব্যর্থ, তার অতিরিক্ত আমরা পদত্যাগ চাই। সে আসলে দেশের মানুষের নিরাপত্তা, দেশের নারীদের পুরুষদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সরকারের উচিত একদম এই সময় যেটা অপরাধ সেটাকে আইডেন্টিফাই করে সেটার বিরুদ্ধে একদম শক্তভাবে দাঁড়ানো। মাগুরায়ও ৪র্থ দিনের মতো সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলন করছেন। শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেটে জমা হয় ছাত্র জনতা। কুমিল্লার কান্দিরপাড় পুবালী চত্বর থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ লাইনসে অবস্থান নেন এবং স্লোগান দেন তারা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় সে বিষয়ে মন্ত্রণালয় সোচ্চার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে শিশুটির চিকিৎসার খোঁজ খবর নিতে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে যান তিনি। এ সময় শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন উপদেষ্টা। বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশুর বিচার ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে আগামী ২৪ ঘন্টার মধ্যে ভুক্তভোগীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার পাশাপাশি পরিবারকে দেখভালে সামাজিক সেবা কর্মকর্তা নিয়োগ আদেশ দিয়েছেন আদালত। উক্ত ঘটনায় পরিবারকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। ৩ দিন ধরে অচেতন অবস্থায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন মাগুরার ৮ বছরের শিশুটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশজুড়ে আলোড়ন তোলা এই ঘটনা হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মাহসিব হুসাইন। রোববার হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ উক্ত ঘটনার বিচারকাজ ৬ মাসের মধ্যে শেষ করার পাশাপাশি আগামী ২৪ ঘন্টার মধ্যে ভুক্তভোগীর সব ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন আদালত। একটা রেপ ভিকটিমের আইডেন্টিটি যেন কোনো অবস্থাতেই যেন ডিসক্লোজ না থাকে, এটা আইনের লঙ্ঘন হচ্ছে, আর এটাকেই যেন বাস্তবায়ন করা হয় তার জন্য প্রত্যেকটা গভর্নমেন্ট এন্টিটিকে কোর্টের উপর থেকে ডাইরেকশন দেওয়া হলো। এদিন শিশুটির পরিবারকে দেখভালে সংশ্লিষ্ট পক্ষকে ২ জন সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দিতেও বলেন আদালত। ইমিডিয়েটলি একটা ২ জন আপনার অফিসার নিয়োগ করে দেওয়া, যাতে করে হচ্ছে তারা যেন বাচ্চাটা যেহেতু হচ্ছে তাদের রেসিডেন্সটা মাগুরাতে, বাট এই মুহূর্তে তারা আছে ঢাকাতে, তার জন্য ২ জন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে, যাতে করে বাচ্চাটার সেফটি, হেলথ, সোশ্যাল স্ট্যাটাস সবকিছু যেন তারা যেন প্রপারলি এনশিওর করতে পারে। মামলা পরিচালনার খরচ বহনের পাশাপাশি আইনি সহায়তা প্রদানে আইনজীবী প্যানেল কাজ করবে বলে জানান বিএনপির আইন উপদেষ্টা। সম্পূর্ণভাবে এই আইনজীবী প্যানেলের কাজটা হবে পরিপূর্ণভাবে বিএনপির পক্ষ থেকে, এবং এইখানে কোনো ধরনের কোনো আইনগত সহায়তার ক্ষেত্রে আইনজীবীদের যে একটা খরচ থাকে সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন। গত ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন শিশুটি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিন চিকিৎসা শেষে শনিবার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী ও চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি বেশ কয়েকজন শিশু ও নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর সহযোগিতায় এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বেশ কয়েকজনকে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। গাজীপুরে শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে শ্রীপুর উপজেলা থেকে তাদের আটক করা হয়। শ্রীপুরে এক শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আরমান নামে একজনকে আটক করে পুলিশ। অপরদিকে মাওনা এলাকায় এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আব্দুল মালেককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। মুন্সিগঞ্জে ৮ বছর ও ১০ বছর বয়সী ২ শিশুকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগে সেকান্দর আলী চোকদার নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত বৃদ্ধ সদরের চর মুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করত এবং ওই ২ শিশুর পরিবারের সাথে ভাড়া বাড়িতে থাকত। শুক্রবার রাতে সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় ২ শিশুর একজনের মা মামলা করেন। নরসিংদীতে ২৩ বছর বয়সী সন্তান সম্ভাবা এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ইকবাল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী জানান, গত ১৯ ফেব্রুয়ারি তার কারাগারে বন্দী স্বামীকে ছাড়িয়ে আনার কথা বলে মার্কেটের একটি রুমে তাকে ৩ দিন আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ইকবাল পাপ্পু সহ বেশ কয়েকজন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাইরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাড়িপাতায় একটি গম খেতে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁদপুর শহরের কোরালিয়া এলাকায় চুলার গ্যাস লিকেজে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। ৪ জনকে গুরুতর অবস্থায় ঢাকা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। রোববার ভোরে সেহরি খেতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় পরিবারটি।
এ সময় আব্দুর রহমান, তার স্ত্রী, 2 ছেলে, 2 পুত্রবধূ দগ্ধ হয়। 4 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আহতদের 50 থেকে 60% পুড়ে গেছে বলে জানান চিকিৎসক। ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতাল সহ 3টি হাসপাতালে ব্যবহার হচ্ছে না উপহার পাওয়া আইসিইউ যুক্ত অ্যাম্বুলেন্স। গ্যারেজে তালাবদ্ধ করে রাখা হয়েছে এসব অ্যাম্বুলেন্স। গত 3 বছরে এসব অ্যাম্বুলেন্স মাত্র 1জন রোগী পরিবহন করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, উপহারের অ্যাম্বুলেন্সগুলো ওজনে অনেক ভারী হওয়ায় চালকরা তা নিয়ন্ত্রণ করতে পারে না। পাশাপাশি যান্ত্রিক সমস্যাও থাকায় তা ব্যবহার করা হচ্ছে না। এদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করায় বাড়তি খরচ গুনতে হয় রোগীদের। সহকর্মী মেহেদী নূর পরশের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। 2021 সালে করোনা মহামারীর পর ভারত সরকারের উপহার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ কসবা ও আখাউড়া উপজেলার হাসপাতালে 3টি আইসিইউ অ্যাম্বুলেন্স দেয়া হয়। তবে সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রথমবার ব্যবহারের সময় রোগী নিয়ে ঢাকায় যেতে সময় লেগেছে 7 ঘন্টা, যেখানে স্বাভাবিক সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। চালকরা জানান, এই অ্যাম্বুলেন্স ভারী হওয়ায় নিয়ন্ত্রণ করা কঠিন এবং ব্যবস্থাপনাও জটিল। এছাড়া সরকারি সচল অ্যাম্বুলেন্সের অবস্থাও নাজুক। এটা লাগে সিএনজি জায়গা, রিক্সা জায়গা, জামা ফলতে যায় অবস্থায়, এটা টোল মারে, এটা অনেক ভারী। রোগীরা অবজেকশনের কারণে আমরা চালাতে পারছি না। সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীদের বাড়তি অর্থ ব্যয় করে বেসরকারি অ্যাম্বুলেন্স নিতে হচ্ছে, যা দরিদ্র পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। আমরা তো এত টাকা খরচ করে আমরা ঢাকা লয়ে যাওয়ান, আমরা অনেক সমস্যা হয়ে যায়। সরকার থেকে আমরা যদি একটা 2-3টা অ্যাম্বুলেন্স দিত, তাহলে মনে করে আমরা লাগে গরিব মানুষের লাগে, সাধারণ মানুষের লাগে আমরা লাগে অনেক সুবিধা হইতো। দরিদ্র ফ্যামিলির যারা আছে তারা তো দেখা যায় সরকারি অ্যাম্বুলেন্স থাকলে তারা তো সহজেই ঢাকা যেতে পারে, টাকা পয়সার কম দিক দিয়ে তাদের অনেক সহযোগিতা হয়। ভারত থেকে যে উপহারের গাড়িগুলো দিচ্ছে, এটি কোনো কাজের গাড়ি না, এটি দিয়ে 7 ঘন্টা দেখা যাওয়া যায় না। হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছেন, ভারত সরকারের দেয়া আইসিইউ অ্যাম্বুলেন্সগুলো সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। নতুন অ্যাম্বুলেন্সের চাহিদা পাঠানো হয়েছে। আমরা নতুন অ্যাম্বুলেন্সের জন্য চাহিদাপত্র দিয়েছি, আমরা এখনো সাড়া পাইনি। তো আশা করছি যে আমরা পাবো নতুন অ্যাম্বুলেন্স। নতুন অ্যাম্বুলেন্স পেলে আমাদের রোগীর পরিবহনে বা রোগীর সেবা দিতে ভালো হবে। আইসিইউ যুক্ত এসব অ্যাম্বুলেন্স চলাচলের উপযোগী করলে সংকটাপন্ন রোগীদের সেবা ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন সবাই। নিউজ ডেস্ক, দেশ টিভি। রমজানের প্রথম থেকেই জমে উঠেছে নোয়াখালীর ইফতার বাজার। শহরের বড় বড় হোটেল ও রেস্টুরেন্টের সামনে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে নানা রকম মুখরোচক ইফতার। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, ইফতার সামগ্রীর সমারোহ কেমন এবং বেচাকেনা কেমন চলছে জানাবেন। তোয়া আপনাকে শুনতে জানিয়ে রাখতে চাই যে রমজানের প্রথম থেকে কিন্তু নোয়াখালীতে ইফতারের বাজার বেশ জমজমাট রয়েছে। আর নোয়াখালী যে জেলা শহর রয়েছে, সেই জেলা শহরের আশেপাশে প্রচুর হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে, প্রচুর চাইনিজ রেস্টুরেন্টও রয়েছে। তো এইসব রেস্টুরেন্টে রোজা প্রথম থেকে কিন্তু যে বিশেষ ধরনের ইফতারের আয়োজন আমরা দেখতে পাচ্ছি। এক এক দোকানে এক এক ধরনের ইফতারের আয়োজন আমরা দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই, আমি তেমনই একটি দোকানে দাঁড়িয়ে আছি, একটি ইফতার আয়োজনের দোকানে। আপনি দেখতে পান যে প্রচুর যে ইফতারি পণ্য কেনার জন্য যে প্রচুর ক্রেতার ভিড় রয়েছে ইফতার দোকানে। তারা বাহারি রকমের ইফতার কেনার জন্য তারা এসেছেন। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ক্রেতারা তাদের যে পছন্দ মতো ইফতার কেনার জন্য তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন, কেউ কেউ ক্রয় করছেন। তো আমি তেমনই একজন ইফতার ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব যে এবার রমজানে ইফতারের বাজার কেমন দেখছেন নোয়াখালীতে, এবং বাজারের মানে ইফতার পণ্য আপনার কাছে দাম কেমন বলে মনে হচ্ছে? দাম মোটামুটি মানুষের মোটামুটি গ্রহণযোগ্যতা আছে এখন, এবং নিজের ইচ্ছা মতো কিনতে পাইতেছে। রমজান অবস্থা মোটামুটি ভালো যাইতেছে, ইফতার অবস্থা ভালো। ইফতার কেমন আপনার নোয়াখালীর বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে যে ইফতার পণ্য, সে পণ্যের দিকে মান কেমন বলে আপনি মনে করছেন? মানুষের এবছর একটু দাম বেশি, এবং মানুষের চাহিদার তুলনায় ওটা একটু কম, অন্য কম। আচ্ছা, আমি আরেকটু জানার চেষ্টা করব যে আরো কিছু যে
ক্রেতা রয়েছেন তাদের কাছে জানার চেষ্টা করব যে আমি জানার চেষ্টা করব ইফতারি পণ্য এবার নোয়াখালীতে ইফতারের বাজার কেমন জমজমাট হয়েছে বলে মনে করেন? অনেক অনেক আগের তুলনায় অনেক বেশি জমজমাট এবং আমরা সাধ্যের মধ্যে কিনতে পারতেছি। দাম কেমন বলে মনে করছেন ইফতারি পণ্য? অতটা বেশি না, অতটা বেশি না। আপনি নিশ্চয়ই ক্রেতাদের কথা শুনতে পেয়েছেন যে তারা মোটামুটি নোয়াখালীতে ইফতার বাজার বেশ জমজমাট রয়েছে বলে তারা জানিয়েছেন। তবে কিছু ক্রেতা যে দাম বেশি বলে অভিযোগ করেছেন, আবার কিছু ক্রেতা দাম মোটামুটি নাগালে মধ্যম রয়েছে বলে তারা জানিয়েছেন। তো এই হচ্ছে নোয়াখালী ইফতার বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। নোয়াখালী থেকে ইফতার বাজারের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাওলা সুজন। নারী নির্যাতন বা ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার দুপুরে খুলনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, জুলাই আন্দোলনে আহতরা সুস্থ না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। এদিকে নতুন দেশ গঠনের সংস্কার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ অনুষ্ঠানে জুলাই বিপ্লবের সময় খুলনায় আহত 40 জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপদেষ্টা ফরিদা আক্তার যান খুলনা বিশ্ববিদ্যালয়ে। সেখানে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রবেশদ্বার শহীদ মীর মুগ্ধ তরণ এর উদ্বোধন করেন তিনি। যেগুলো শুনছি ধর্ষণ নির্যাতনের কথা, সেটা কিন্তু আমাদের ভালো লাগে। তবে এটা শুধু আইন শৃঙ্খলা বাহিনী দু একজনকে গ্রেফতার করে শাস্তি দেবে এই ব্যাপার না, এটা সামাজিক আন্দোলন করতে হবে এবং সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। সংস্কারের জন্য আমাদের শহীদ এবং আহত ভাই বোনরা রক্ত দিয়েছে, তাদের জীবন দিয়েছে, সেই সংস্কার কাজে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। চাঁদপুরে অবৈধ ইটভাটা বন্ধের জন্য অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। রোববার দুপুরে এই অভিযান শুরু হয়। প্রথমে ফরিদগঞ্জ উপজেলা টুবকি এলাকার টুবকি ব্রিক্স ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এরপর উপজেলার গাজীপুর এলাকার ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করে প্রশাসন। নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন। জানান, জেলায় 91টি ইটভাটার মধ্যে 41টিকে অবৈধ চিহ্নিত করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলায় যে এই টুকবি যে ইটভাটার ব্রিক্সটা রয়েছে, সেটা আজকে অবৈধ ইটভাটা আজকে আমরা ঘুরিয়ে দিয়েছি, স্ক্রেপার দিয়ে ভেঙে দিয়েছি এবং ফায়ার সার্ভিস দিয়ে সহযোগিতায় আমরা আগুন দিয়ে চুল্লি নিভে দিয়েছি। রাজশাহী অঞ্চলের মহাসড়কগুলোতে নসিমন করিমন ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যান সহ হালকা যানবাহনের চলাচল বন্ধ না হওয়ায় বাড়ছে দুর্ঘটনা। গত এক বছরে এই অঞ্চলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 475 জন, আহত হয়েছেন 600 জনের বেশি। সহকর্মীদের সঙ্গে নিয়ে কাজী শাহিদের প্রতিবেদন। উচ্চ আদালতের নির্দেশনার পরও মহাসড়কে চলাচল বন্ধ হয়নি 3 চাকার যানের। উল্টো দিন দিন 3 চাকার যানের চলাচল বাড়তে থাকায় ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের তথ্য বলছে, বগুড়া রিজনের অধীনে 5 জেলায় গেল এক বছরের 349টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন 430 জন, আহত 600 জনের বেশি। অধিকাংশ দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি, ওভারটেকিং ও অনিয়ন্ত্রিত যান চলাচলকে দায়ী করছেন পরিবহন মালিকরা। অবাধে সব চলছে, হাই রোডে প্রতিনিয়ত গাড়ি দুর্ঘটনা ঘটছে এদের কারণে। এগুলো দেখার দায়িত্ব প্রশাসনের, কিন্তু প্রশাসন নীরব। রাস্তার দুই দিক থেকে 2টা রাস্তা আসছে, দেখা যাচ্ছে বেপরোয়াভাবে একটা গাড়ি ফট করে মেইন রোডে চলে আসলো। বাস যাচ্ছে 80 কিলোমিটার গতিতে, ওইখানে তাকে ব্রেক করে, বা ট্রাক যাচ্ছে, ব্রেক করে তো কন্ট্রোল করা সম্ভব না। দুর্ঘটনা ঘটতেছে এবং একটা পরিবার নিঃশেষ হয়ে যাচ্ছে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে থাকা কর্মীরা বলছেন, মহাসড়ক নিরাপদ করতে সরকারকে যেসব প্রস্তাব তারা দিয়েছেন তার কিছুই বাস্তবায়ন হয়নি, ফলে কমছে না মৃত্যুর মিছিল। তো আমরা আশা করছি সরকার, এই বর্তমান অন্তর্বর্তী সরকার এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবেন এবং এই মহাসড়কের যে বিশৃঙ্খলা, এই যে মৃত্যুর মিছিল, এটা থামবে ইনশাল্লাহ। তবে পুলিশ জানিয়েছে, মহাসড়কে 3 হুইলার ও অবৈধ যান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধে সতর্কতামূলক কর্মসূচিও নেওয়া হচ্ছে। এখনও মহাসড়কের সকল স্থানের কাজ কিন্তু সম্পন্ন হয় নাই, কিছু কিছু জায়গায় এখনও বাকি আছে এবং রাস্তার কাজ শেষ হয় নাই। তো যে সমস্ত জায়গাতে বাইলেন সম্পন্ন হয়ে গেছে, আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তাদেরকে অ্যাওয়ারনেস, বিভিন্ন প্রোগ্রাম, সভা
এবং অনুপ্রাণিত করছি তাদেরকে বাইলেন ব্যবহার করার জন্য, এবং যেইখানে তারা বাইলেন ব্যবহার করছেন না, মহাসড়ক উঠে আসছেন, সেইখানে আমরা তাদেরকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ ও গণসচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। শরীয়তপুরের কোটাপাড়া সেতুতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। কয়েক বছর আগে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়, কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় নরবরে সেতু হয়ে প্রতিদিন ঢাকায় যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। যাত্রী আর চালকরা বলছেন, পাশে নির্মাণ হওয়া নতুন সেতুটি চালু হলে থাকবে না এই দুর্ভোগ। নতুন সেতুটি দ্রুত চালুর আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। সহকর্মী সাইফুল ইসলাম আকাশের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। তলায় ধরেছে ফাটল, পলেস্তারা খসে বের হয়ে আছে লোহার রড। এমনই ঝুঁকিপূর্ণ অবস্থা শরীয়তপুরের কোটাপাড়া সেতুর। এটি যেন ঢাকাগামী যাত্রীদের এক মরণ ফাঁদ। সেতুটি শুরু হয় মাঝে মধ্যে সৃষ্টি হয় যানজট। গাড়ির চাপ নিয়ন্ত্রণে কাজ করতে হয় গ্রাম পুলিশকেও। ঝুঁকিপূর্ণ সেতুর কথা মাথায় রেখে পাশে 58 কোটি টাকা ব্যয়ে নতুন সেতু তৈরির উদ্যোগ নেয় সড়ক বিভাগ। 2019-20 অর্থ বছরের নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল 2022 সালের জুনে। তবে নানা জটিলতায় এখনো সেতু যান চলাচলের উপযোগী করা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে পুরাতন ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত করছে যাত্রী, চালক ও পথচারীরা। ভারী যানবাহন তো দূরের কথা, একটু যদি প্রাইভেট কার বা ইউটে, তবু মনে হয় কি যে স্প্রিং এর ব্রিজ এরকম অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এক পাশের গাড়ি আরেক পাশে যে জাম লেগে যাওয়ার কারণে অনেক সময় দেখা গেছে আমাদের যাত্রীর ভোগান্তি, আমাদের ভোগান্তি, প্লাস অনেক সময় ইমার্জেন্সি রোগী থাকে, জামে আটকা থাকতে হয়। এই ব্রিজটা ঢাকার সাথে একমাত্র যোগাযোগ মাধ্যম। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব নতুন ব্রিজটা আমাদের ঠিক করে দেওয়া হোক। নতুন সেতুর মূল নির্মাণ কাজ শেষ হয়েছে। সংযোগ সড়ক সহ বাকি কাজ দ্রুত শেষ করে সেতুটি যান চলাচল উপযোগী করার আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা ঠিকাদারকে বলেছি যাতে যানবাহন পারাপার হতে পারে সেতু দিয়ে, সে ব্যবস্থা করতে। ঠিকাদারও সেটা আশ্বাস দিয়েছে। আমরা আশা করছি ঈদের আগে এই সেতু দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা হবে এবং এখনকার যে ঝুঁকিপূর্ণ সেতুটি আছে সেটি আর ব্যবহার করতে হবে না। পুরনো ঝুঁকিপূর্ণ সেতুতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণহানি। দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের কালিয়াকৈরে সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকরা। গুণগত মান, স্বাস্থ্য বান্ধব ও চাষে লাভজনক হওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন তারা। সূর্যমুখী চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। সহকর্মী এম নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরের শৌখিন চাষী মুখলেসুর রহমান উপজেলা পরিষদ সংলগ্ন নিজের কয়েক বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন। অনেকটা শখের বশে করা সূর্যমুখী ফুলের বাগান এখন পরিণত হয়েছে উপজেলার দর্শনীয় স্থানে। সবার জন্য বাগান উন্মুক্ত করে দেয় প্রতিদিন হাজারো দর্শনার্থী আসছেন বাগান দেখতে, উপভোগ করছেন ফুলের অপরূপ সৌন্দর্য। আজকে আসছি তো খুবই ভালো লাগতেছে, আর ফুল তো কার না ভালো লাগে, ফুল তো আমাদের সবার প্রিয়। অনেক ভালো লাগতেছে, অসম্ভব সুন্দর একটা জায়গা, অনেক ভালো। এখানে আমাদের কোনো প্ল্যানিং ছিল না, হুট করে আমার হাজবেন্ড বলল যে এখানে অনেক সুন্দর সূর্যমুখী ফুলের বাগান আছে, তাই কিছুটা সময় কাটানোর জন্য আসলাম। দিনরাত এই জমিতে এখন সময় দিচ্ছেন মুখলেসুর রহমান। উপজেলার অন্যান্য চাষীদের মধ্যে সূর্যমুখী চাষ ছড়িয়ে দিতে চান তিনি। মুখী তোল অনেক পুষ্টিগুণ সম্পন্ন, এটি মানব দেহের জন্য অনেক উপকার। সে চিন্তা থেকে এই সূর্যমুখী ফুল বাগান করা। পুষ্টিগুণ সম্পন্ন সূর্যমুখীর তেল অন্যান্য সাধারণ তেলের চেয়ে একটু আলাদা, তাই সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ ও সার্বিক সহায়তা করেছেন স্থানীয় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কিছু বীজ আনছিলাম, বাড়ি সূর্যমুখী 3। এই বীজ এনে আমি কয়েকজন কৃষককে বিনামূল্যে দিয়ে তাদের উদ্বুদ্ধ করেছি, কারণ সূর্যমুখী চাষ কালিয়াকৈরে তেমন একটা হয় না। তো এই বছর আমরা তাকে কিছু উদ্বুদ্ধ করে বীজ দিয়ে অল্প কিছু কয়েকজন কৃষক করিয়েছি এবং আগামী চাষা করে এই সূর্যমুখী উৎপাদন একটু বাড়বে। কয়েক বছর ধরে এই উপজেলায় চলছে সূর্যমুখীর চাষ। এই চাষ বাড়াতে চাষীদের পাশাপাশি কৃষি সম্প্রসারণ বিভাগ চেষ্টা অব্যাহত রেখেছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।